হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি আজকে কি নিয়ে ভিডিওটা করতে শুরু করেছি। তাও একবার বলে দিই যে আজকে আমি আমার প্রেগনেন্সির সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার নিয়ে কথা বলবো। মানে 4 থেকে 6 মাস, 4, 5, 6 এটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। আর 7, 8, 9 অনেকে 10টাও কাউন্ট করে। আর 7, 8, 9, 10 হ্যাঁ অনেকে 10টাও কাউন্ট করে, আবার অনেকে 9 মান্থেও বেবি হয়ে যায়। তো এই টাইমটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। তো এই সময়গুলোতে আমার কী হয়েছিল বা আমার সাথে কী ঘটেছে বা আমার কীরকম কী এক্সপিরিয়েন্স, তো এগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমার ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে কথা বলেছি, সেটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে চেষ্টা করব যতটা সম্ভব আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে। আর বেশি কিছু না বলে ভিডিওটা বড় করতে চাই না। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য খুবই একটা সুন্দর মোমেন্ট, সুন্দর সময়। কারণ ফার্স্ট ট্রাইমেস্টার 3 মাস অবধি একটা সবার মধ্যেই একটা ভয় কাজ করে, একটা কি বলবো একটা টেনশন কাজ করে যে প্রথম 3 মাস কী হবে, সবাই বাড়ি থেকে বলে যে ভালোভাবে থাকতে, সাবধানে থাকতে, অনেক রকম নিয়মকানুন মেনে চলতে। তো তারপরে আস্তে আস্তে যখন আমরা ফার্স্ট ট্রাইমেস্টারটা কাটিয়ে উঠি, 4 নম্বর মান্থে আমরা পড়ে যাই, আমাদের সেকেন্ড মান্থে পড়ে যাই সেকেন্ড ট্রাইমেস্টারে, তখন কিন্তু আমাদের মধ্যে সেই ভয়টা অনেকটা কেটে যায়। সবাই বলে আমাকে তো সবাই এরকমই বলতো যে 4 থেকে 6 মাস এইটা হচ্ছে একটা সুন্দর সময়, এনজয় করার মতন একটা সময়। সেই সময়টাতে আস্তে আস্তে বাচ্চা বড় হয়, আস্তে আস্তে তার সমস্ত অর্গান ডেভেলপ করতে থাকে এবং তার সাথে সাথে মায়ের শরীরেও অনেক রকম পরিবর্তন হয়। যেমন এই সময়টা আস্তে আস্তে তোমার বেবি বাম্প বোঝা যায়, অনেকেরই বোঝা যায়, আবার অনেকের বোঝা যায় না। আস্তে আস্তে অল্প হলেও বোঝা যাবে, এই সময় থেকে শুরু হবে জিনিসটা। আর তার সাথে 5 মাস যখনই মোটামুটি 19 সপ্তাহ থেকে আমি আমার বেবির মুভমেন্ট হালকা হালকা বুঝতে পেরেছিলাম, প্রায় 5.5 মাস সময় থেকে আমি বুঝতে পেরেছিলাম। তো এই সময়টা থেকেই ম্যাক্সিমাম মায়েদের বোঝা যায় আর কি বেবি মুভমেন্ট আস্তে আস্তে হালকা হালকাভাবে এই সময়টা থেকেই বোঝা যায় অনেকের ক্ষেত্রে। কারণ আমি দেখেছি বিভিন্ন জনের ভিডিও, তারাও বলেছেন আর কি যে এই সময় থেকে যাবে, বা আমার যিনি ডক্টর ছিলেন গাইনোকোলজিস্ট, উনিও আমাকে বলেছিলেন যে ওই সময় থেকে হালকা হালকা বোঝা যাবে। এবং তারপর থেকে কিন্তু ওই যে মুভমেন্টের যে কাউন্টিংটা, সেইটা মনে রাখতে হয় যে বাচ্চা সারাদিনে কতবার নড়াচড়া করছে, ঠিকমতো নড়াচড়া করছে কিনা। হ্যাঁ, কিন্তু সবসময় তো সেটা কাউন্টিং হিসেবে মনে রাখা সম্ভব নয়। তো ওই আর কি একটু মাথায় রাখা যে বাচ্চা ঠিকঠাকভাবে নড়ছে কিনা, যাই হোক। তো আমার যেটা হয়েছিল 4, 5, 6 মাসে আমার খুবই সুন্দর একটা মোমেন্ট কেটেছিল। তবে এই সময়টাতে বলে একটু বাইরে ঘুরতে যাওয়াও দরকার, একটু বাইরে বেরোনো দরকার। তবে আমি যে কালকেই বলেছিলাম প্রথম ভিডিওতে যে আমি খুব একটা বাইরে বেরোইনি, যেটুকু বলেছিলাম ওইটুকু ছাড়া আমি আর সেরকম বেরোইনি। ওই বাড়ির মধ্যেই যেটুকু ছিলাম। তারপরে মা যেত মাঝে মধ্যে বাড়িতে, খুব একটা লোকজন সেরকম আসতো না, মা যেত মাঝে মধ্যে, এটাই যা। আর আমার ননদ আসতো, ননদের বাচ্চা পুচকি মেয়েটা আসতো। তো ওকে নিয়েই আমার একটু সময় কাটতো আর কি। বাচ্চা থাকলে সে সময়টা সবাই বলে ভালো লাগে। আর তার সাথে সাথে আমাদের তো 7 মাসে শান্তি ছিল, আমার শ্বশুর বাড়িতে শান্তি বা 7 যেটাই বলবে। তো সেটারও একটা প্ল্যানিং শুরু হয়েছিল, কারণ সবাই বলছিল আগে 5 মাস হোক, তারপরে এইসব নিয়ে আলোচনা করতে। তো যখন 5 মাস আমার পড়লো, তখন থেকেই আমরা আস্তে আস্তে এই অনুষ্ঠানটা নিয়ে আমরা পরিকল্পনা করছিলাম। কারণ এটা আমার শ্বশুর বাড়িতে একটু বেশ বড় করেই হয়, ধুমধাম করেই হয়, আমারও তাই হয়েছিল। সেই ভিডিও ক্লিপস তোমাদের সাথে আমার দেওয়া আছে। তো সেটাই আর কি। আর 4 মাসে আমি বলি এনটি স্ক্যান করার পরে যখন আমি শ্বশুরবাড়ি চলে গেলাম 4 মাস থেকে, তো তখন থেকে আমি কন্টিনিউ ওখানেই ছিলাম, ওখানেই থাকতাম আর কি। নিচের তলায় থাকতাম, উপর তলায় আমি খুব একটা উঠতাম না, উঠতামই না বলতে পারো। সিঁড়ি ভাঙা আমি করিনি। আমার প্রথম পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি একদিনও সিঁড়ি ভাঙা করিনি, নিচেই আমি করেছি সব কিছু যা করার। রান্নাবান্না সব কিছু উপরে হতো, খাবার দাবারগুলো শুধুমাত্র আমাকে আমার শ্বশুর বা শাশুড়ি বিকেলবেলায়, রাতেরবেলায় আমার হাজব্যান্ড, এরা সবাই আমাকে দিয়ে যেত আর কি নিচের তলাতে। আর নিচের তলাতেও আমার সমস্ত কিছু ছিল, গ্যাস ট্যাস, রান্নার জিনিসপত্র। আমি টুকটাক সন্ধ্যাবেলায় চা করা, আমার জলখাবার করা, বা সন্ধ্যাবেলায় কিছু খেতে মন গেল খেয়ে সেটা বানানো, এগুলো আমি নিজেই করতাম। তো এই হচ্ছে আমার এইরকম আর কি আমি কাজের মধ্যে থাকতাম, এরকমই টুকটাক হালকা হালকা কাজের মধ্যে থাকতাম। আর তার সাথে আমাকে আমার ডক্টর বলেছিলেন যে ব্যায়াম করতে, পুরোপুরি এক্সারসাইজের মধ্যে থাকতে 5 মাস থেকে, তার সাথে ওয়াক করতে,
হাঁটাচলা ভালোভাবে করতে, ব্যায়াম করতে। তো এগুলো আমি মানে আমার ডেলি রুটিনের মধ্যে রেখেছিলাম। আর প্রবলেম বলতে দেখো, এই সময় আমার প্রেগনেন্সি জার্নিতে সেরকমভাবে আমার কোনো সমস্যা হয়নি, ভমিটিং এগুলো আমার কোনোদিনই কিছু হয়নি। তবে বলে অনেকের প্রথম 3 মাসে অনেক রকম সমস্যা হয়, তারপরে আস্তে আস্তে সমস্যাগুলো কেটে যায়, মানে সেকেন্ড ট্রাইমেস্টারে কেটে যায়। তো আমার সেরকম কিছু ছিল না, খালি আমার ওই যেটা বলেছিলাম যে একটুখানি নজিয়া টাইপের ছিল, তো সেটা আমার বেশি দিন স্টে করেনি। তবে আমার 4 মাস খুবই ভালো কেটেছে, সেরকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু 5 মাসে গিয়ে আমার একটুখানি ঠান্ডা লেগে গেছিলো, মানে বেশ ভালো রকম বড় রকম ঠান্ডা লেগে গেছিলো। মানে সেটা তখন কোন মাস হচ্ছে, সময়টা হচ্ছে ওই ফেব্রুয়ারি থেকে মার্চ, এই টাইমটা মানে একটা পুরো সিজন চেঞ্জের টাইম, শীত থেকে গ্রীষ্ম পড়ছে। তো সেই সময়টাতে আমার ভালো রকম ঠান্ডা লেগে গেছিলো, বাড়িতেও সবার অল্প বিস্তর লেগেছিলো। মানে তখন মানে আমি একদমই মানে বলতে পারো এত ঠান্ডা লেগেছে যে আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল। তো সেই সময়টাতে একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ বুঝতেই পারছো বাচ্চা থাকাকালীন যদি ঠান্ডা লাগে তাহলে বলে বাচ্চারও ঠান্ডা লেগে যায়, এটা একটা মানে সবাই বলতো, মনের মধ্যে কাজ করতো। তারপরে একদিন হঠাৎ করে না খুব ফিভার, জ্বর চলে এলো আর কি। সকালবেলায় দেখছি গাগুলো ম্যাচ ম্যাচ করছে, হট করে দেখছি টেম্পারেচার রয়েছে, সেটাও একটা ভয়ের কারণ। তারপরে এতটাই সর্দি হয়ে গেছিলো ভেতরে আর কি, চাপ চাপ সর্দি হয়ে গেছিলো যে মানে আমি যখন কাশতাম না তখন মানে গলা দিয়ে সর্দিটা আমার মানে উঠতে চাইতো না। মানে মনে আমি বুঝতে পারছি যে আমার গলার মধ্যে সর্দি লেগে রয়েছে, কিন্তু আমি উঠাতে পারতাম না, এতটা আমার কষ্ট হতো তখন। তো এই সময়টা মানে 5 মাসে আমার এই সর্দিটাতে আমি একটুখানি কষ্ট পেয়েছি। মানে ঘরোয়া টোটকা, তখন তো বলে বিভিন্ন রকম ওষুধ খাওয়া যায় না, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যায় না। যে ডাক্তারই দেখাবো সে ডাক্তারই এখন কোনো ওষুধ দেবে না। তো কি করব, প্রাথমিকটা ঘরোয়াভাবেই শুরু করলাম। এটা আমি 5 মাসের কথা বলছি। প্রাথমিকটা ঘরোয়াভাবেই শুরু করলাম, মানে ওই কাড়া যেটাকে বলে, বিভিন্ন ওই আদা, লবঙ্গ, তুলসী পাতা, এইসব, তুলসী পাতা না, ওই দারচিনি, এলাচ এসব দিয়ে কাড়া তৈরি করে দিত আমার শাশুড়ি, সেটা খেতাম। তারপরে ওই রসুনটাকে ঘিয়ের মধ্যে ভেজে সেটাকে গরম করে দিত, সেটা খেতাম। কিন্তু এসব করে আমার কোনো লাভ হয়নি। সর্ষের তেল তখন মানে কন্টিনিউ কতদিন সর্ষের তেল মেখেছে ওই গরমের মধ্যে, আমি কোনোদিন সর্ষের তেল মাখি না। কিন্তু সর্ষের তেলটাকে হালকা রোদে গরম করে সেটাই মানে সারা বডিতে মাখতাম, কিন্তু মানে তাতেও কোনো ইমপ্রুভ আমার হচ্ছিল না, দিনকে দিন আরও বাড়ছে। মানে রাতের বেলা এত কষ্ট হতো, আমি উঠে বসে যেতাম, আর আমার হাজব্যান্ডও আমার সাথে সাথে উঠে যেত। মানে আমি কাশতাম তো, ওরও ঘুম হতো না, এবার ও আমার সাথে সাথে উঠে যেত, টেনশন করতাম কি হবে কি হবে। তো তারপরে দেখলাম না, যখন কমছে না তো কিছু একটা করা দরকার। সেজন্য আমরা ডাইরেক্টলি ম্যাডামের সাথে যোগাযোগ করলাম, যিনি আমার ডক্টর ছিলেন। তো উনি বললেন যে কীরকম সর্দি, মানে উনি সর্দি কাশির ধরনটা জানতে চাইলেন। তো তারপরে উনি মেডিসিন দিলেন, কিছু মেডিসিন দিলেন। অ্যান্টিবায়োটিক উনি দেননি, কারণ বললেন এই সময় অ্যান্টিবায়োটিক খাওয়াটা ঠিক না। নর্মাল সর্দি কাশির জন্য একটা কাফ সিরাপ দিয়েছিলেন, আর আরেকটা ওই মন্টেয়ার এলসি একটা ওষুধ ছিল, সেইটা আমাকে দিয়েছিলেন। তো বাস আমি এইগুলোই খেয়েছিলাম, বাস 1 সপ্তাহের ওষুধ, তাতে আমার ইমপ্রুভ হয়ে গেছিলো, আর কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, সেরকমভাবেই 5 মাসটা ওরকমভাবেই কাটালাম। তারপরে তো অ্যানুয়াল স্ক্যানের জন্য গেলাম ম্যাডামের কাছে, যেদিন ডেট দিয়েছিলেন সেটা হচ্ছে 19 সপ্তাহ, আমার এখনও মনে আছে। 19 সপ্তাহ বা 18 সপ্তাহে আমি অ্যানুয়াল স্ক্যানের জন্য গেছিলাম, 19 সপ্তাহে গেছিলাম, হ্যাঁ। তো তারপরে অ্যানুয়াল স্ক্যান হলো। অ্যানুয়াল স্ক্যানে তো বাচ্চার আবার মুভমেন্ট বলছি, বাচ্চার যে ওজন বা বেবির যে হার্টবিট, বেবির নড়াচড়া, এগুলো সব কিছু বুঝতে পেরেছিলাম হালকা হালকা করে। আর তখন তো বেবির ওয়েটটা অনেকটাই বেড়েছিল। তো এগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো, আমার স্ক্যানে কি বেবির কীরকম কী ছিল, এগুলো আর এখন ডিটেলস বলছি না, তাহলে আবার ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তো এই আর কি, অ্যানুয়াল স্ক্যানের রিপোর্ট আমার নর্মালি ছিল, অসুবিধা কিছু হয়নি। তো তখন দেখলাম বেবি আরও বড় হয়েছে, সেটা আরও ভালো লাগছে। ডাক্তারবাবু বলছেন এখন থেকে বেবির মানে 90% অর্গ্যান গ্রো করে গেছে, সব কিছুই তৈরি হয়ে গেছে। এবার শুধু ওর মুভমেন্ট আপনাকে নজর রাখতে হবে, ও কীরকমভাবে নড়াচড়া করছে, সারাদিনে নড়াচড়া ধরনটা আপনাকে নজর রাখতে হবে। কারণ যখন থেকে বাচ্চা 5 মাসে পড়ে যায়, আস্তে আস্তে যখন থেকে বেবি মুভমেন্ট করতে শুরু করে, তখন এইটা হচ্ছে প্রত্যেকটা মায়ের জন্য একটা ভীষণ ক্রুশিয়াল মোমেন্ট। সেটা হচ্ছে কি যে মানে বাচ্চার ধরনটা, বাচ্চার নড়াচড়া করার ধরনটা, বা বাচ্চা যে নড়াচড়া করছে কি করছে না, কীরকমভাবে থাকছে, সেই জিনিসটা মানে কেয়ারে রাখা, মাথায় স্মরণে রাখা। তো সেটা আমিও করতাম, ম্যাডাম আমাকে বলে দিয়েছিলেন যে এই জিনিসটাকে মানে মাথায় রাখবে। আর তার সাথে সাথে সুগার প্রেশারটা তো আমার ছিলই, সুগার প্রেশারের ছিল বলতে ওই চেক আপের মধ্যে আমার সুগার প্রেশার সেরকম ছিল না, প্রেশারটাও কোনোদিন আপ হয়নি, সুগারটা ওই একবারই বেড়ে গেছিলো, তারপরের থেকে আর কিছু হয়নি সমস্যা।
তো ওইগুলো ব্যাস আমার কেয়ারিংয়ের মধ্যে ছিল, আর সেরকম কিছু না। ম্যাডাম বলেছিলেন যে ওই এক্সারসাইজ করতে, বাইরে হাঁটাচলা করতে, সবসময় পজিটিভ থাকতে, যেরকমভাবে কাজ করছি সেরকমভাবে কাজ করতে। আর আমার ওয়েটটাও অনেকটা গ্রো করেছিল, অনেকটাই বেড়ে গেছিলো আমার ওয়েট। তার সাথে বেবি বাম্পও আমার আস্তে আস্তে বোঝা যাচ্ছিল, মানে আমার মোটামুটি 4 মাস থেকে বেবি বাম্প বোঝা যেত, এই আর কি। আর তার সাথে আস্তে আস্তে 19 সপ্তাহ থেকে আমি একটু একটু করে বাচ্চার মুভমেন্ট হালকা হালকা করে বুঝতে পারতাম। তখন তো অতটা ভালো বুঝতে পারতাম না, মানে হালকা, মানে মনে হলো যেন ওই এরকমভাবে কেউ একটা ঠুকলো, এই ধরনের একটা ফিলিংস। তো আমি না বারবার আমার হাজব্যান্ডকে শুধাতাম, আমার মাকে জিজ্ঞেস করতাম, শাশুড়িকে জিজ্ঞেস করতাম যে তোমাদের পেটে কিছু নড়ছে, তোমাদের পেটে কিছু নড়ছে, তোমাদের পেটে কিছু নড়ছে। তোরা বলতো দূর, আমাদের পেটে কি নড়বে, তুই পাগলের মতো কথা বলছিস। তো বলছে না, আমার মানে আমি না কি বলতো, মানে নিজের বুঝতে চাইতাম যে আমার মধ্যে যেটা হচ্ছে সেটা কি অন্যের মধ্যে হচ্ছে, সেই কারণে, আর কিছু না। তো এইভাবেই আমি আস্তে আস্তে বুঝতে পারি। তারপর যখন 6 মাসে আমার পড়ে গেল মাসটা, মানে সেকেন্ড ট্রাইমাস্টার শেষের পথে, তখন থেকে আমি ভালোভাবে বুঝতে পারতাম বেবির নড়াচড়া। আর আমার বাচ্চা খুবই নড়াচড়া করতো, মানে এটা সত্যি কথা, ভগবানের ইচ্ছেই ও বেশ ভালো নড়াচড়া করতো। মানে অনেকে বলতো কি রাতে দেখবি ঘুম হবে না, রাত্রে দেখবি ঘুম হবে না। তো আমি কিন্তু ভালোই ঘুমিয়েছি, আমার ঘুমেও কোনো প্রবলেম হয়নি। ও ঘুমের মধ্যেও নড়াচড়া করতো, সেটাও আমি বুঝতে পারতাম। তো 6 মাসেও আমার হালকা করে আবার ঠান্ডা লেগে গেছিলো, আবার আমার সর্দি হয়ে গেছিলো। তবে তখন আমার ডক্টর আমাকে বলেছিলেন যে একটা ভ্যাকসিন নিতে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। কারণ তাহলে সেটাতে ফ্লু ভ্যাকসিন যেটাকে বলে সেটা নিলে আর এই যে ইনফ্লুয়েঞ্জা যে সর্দি কাশিগুলো হয় সেগুলো হয় না। সব মানুষেরই এটা বছরে নেওয়া উচিত, মানে বছরে একবার করে নিতে হয়। এই বছর তুমি যদি অক্টোবরে নাও, তোমাকে সামনের বছরে অক্টোবরে নিতে হবে, এরকম সিস্টেমটা। অনেকে জানো হয়তো ফ্লু ভ্যাকসিন। তো সেটা আমার নেওয়া ছিল না, কারণ প্রয়োজন পড়েনি। আর আমার না, আমি দেখেছি আমার নর্মালি আমার খুব একটা ঠান্ডা লাগে না, কিন্তু বাচ্চা যখন আমার পেটে ছিল আমার অন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার 2-1 বার ঠান্ডাটা লেগে গেছিলো। বারবারই আমার বলতে গেলে মানে 2-3 বারই লেগেছিলো। আমার থার্ড ট্রাইমেস্টারেও একবার ঠান্ডা লেগেছিল। তো এই সমস্যাটাই আমি একটু ভুগছিলাম। যদিও আমার এসিতেই থাকতাম, এসির টেম্পারেচার 27, 28, 29 এইভাবে থাকতাম। আর এত গরমটা ছিল, এসি ছাড়া থাকতে পারতাম না। কারণ বুঝতেই পারছো প্রেগনেন্সিতে প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আমি নিচতলায় থাকতাম, তাতেও আমি গরমে মানে এত ঘামতাম, এত গরম লাগতো। আর এমনি আমার বডি ওয়েট বেড়ে গেছিলো, বেবি বাম্প বড় হয়ে গেছিলো। তো তাতে করে না আরও শারীরিক একটা অস্বস্তি হতো। তো যে কারণে আমাকে বাধ্য হয়ে এসি থাকতেই হতো, এসি ছাড়া থাকতে পারতাম না। তো যাই হোক, ওই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা যখন নিলাম, 6 মাসে নিলাম যখন, তখন থেকে আর কোনো সমস্যা আমার হয়নি। মানে তারপরে যে আরেকবার ঠান্ডা লেগেছিল সেটা হালকার উপর দিয়ে গেছে। তো 6 মাস থেকেই বাচ্চার মুভমেন্ট হালকা হালকা করে আমি বুঝতে পারতাম, মানে হালকা বলবো না, 6 মাসের মিডিল থেকে, মানে 5 মাসের শেষের থেকে 6 মাসের প্রথম অবধি হালকা হালকা বুঝতে পারতাম। 6 মাসের মিডিল থেকে আমি ভালো রকমভাবে বেবির মুভমেন্ট বুঝতে পারতাম, কোনো অসুবিধা আমার হতো না। তো তারপরে যখন ম্যাডামের কাছে আবার নেক্সট ভিজিটে গেলাম 7 মাসে, তো সেকেন্ড ট্রাইমেস্টারটা আমার এইভাবেই কেটেছে, মানে ভালো মন্দ মিশতে। তারপরে তার সাথে সাথে একটা আনন্দের জিনিস ছিল, সেটা হচ্ছে ওই 7 মাসে যে আমাদের শান্তি যজ্ঞটা ছিল বা শ্বশুর বাড়িতে, সেটার জন্য একটা প্ল্যানিং চলছিল বাড়িতে, কিভাবে কতজন লোক আসবে না আসবে, কি হবে না হবে, কিভাবে সাজানো হবে। তো এটা একটা আনন্দের ছিল, সেইভাবে মানে ওই প্ল্যানিংয়ের মধ্যে দিয়েই অনেকটা সময় কেটে গেছিলো। খুবই বোর লাগতো, মানে এক এক সময় এত বোরিং লাগতো জিনিসটা, মনে হতো আর কতদিন যে অপেক্ষা করতে হবে বাচ্চাটাকে দেখার জন্য। মানে তখন বাচ্চা নড়তো ভিতরে, আর আমি মনে মনে ভাবতাম কবে দেখতে পাবো তোকে, কবে দেখতে পাবো তোকে। তো এইভাবেই দিনগুলো কাটাচ্ছিলাম। তার সাথে সাথে ঠাকুরের হনুমান চালিসা পাঠ, তারপরে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, আমার গুরুমন্ত্র জপ, এগুলো তো ছিল, এগুলো তো মানে নিত্য সঙ্গী আমার ছিল, এবং এগুলো আমার সারা জীবনের নিত্য সঙ্গী। তখন সবাই বলতো যে প্রেগনেন্সিতে মানে ঈশ্বরের শরণাপন্ন হওয়াটা সব থেকে বেশি দরকারি। এই সময় এগুলো মানে পজিটিভিটি ভীষণভাবে গ্রো করে একটা মেয়ের মধ্যে। তো সেই জন্য আমি সবসময় ঠাকুরকে ডাকতাম যে ভগবান যেন সব কিছু ঠিকঠাক করে হয়ে যায়। বিশেষ করে যখন এই ঠান্ডাগুলো লেগে যেত আমার, তখন ভীষণ ভয় পেতাম, আর ভগবানকে ডাকতাম যেন ও ঠিক থাকে, আমি সহ্য করে নেবো, ও পারবে না। হ্যাঁ, তো এইভাবেই আর কি কাটছিল দিনগুলো। তারপরে যখন 7 মাসে এলাম, তখন আবার চেক আপে গেলাম ম্যাডামের কাছে। তখন আবার ইউএসসি করেছিলাম, করার পরে 7 মাসে ম্যাডাম বললো ঠিক আছে, অসুবিধা নেই, যেভাবে আছো সেভাবেই থাকো। তবে 7 মাস থেকে ম্যাডাম বললো এবার থেকে আস্তে আস্তে অ্যালার্ট হতে হবে, কারণ দিনগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে। আর থার্ড ট্রাইমেস্টার থেকেই কিন্তু বিভিন্ন রকম সমস্যা শুরু হয়।
বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়, মানে এতদিন যেটা স্মুথলি কাটে সেটা কিন্তু থার্ড ট্রাইমেস্টারে গিয়ে অনেকটা ক্রিটিক্যাল হয়। তো যাই হোক, ক্রিটিক্যাল সেরকম কিছু হয়নি, তবে একটু সমস্যা আমার হয়েছিল, সেটা আমি বলছি। তারপরে তো ম্যাডামের কাছ থেকে দেখিয়ে এসে নর্মালি আমার যে সমস্ত ওষুধ ছিল, আয়রন, ক্যালসিয়াম, এসবেরই ট্যাবলেট আমি খেতাম, আর কিছু না। হ্যাঁ, ডায়েটের মধ্যে ম্যাডাম থাকতে বলেছিল, যেরকম মাছ, ডিম, মাংস, বাইরের ফুডটা একদমই বারণ ছিল। আমি বাইরের ফুডও একদমই খাইনি, মানে মাঝে মধ্যে চপ, সিঙ্গারা এগুলো খেয়েছি, আর বাইরের আর আদার্স কোনো খাবার আমি খাইনি, কোনো খাবার আমি খাইনি। অনেকে খায়, হ্যাঁ আমি খাইনি, মানে আমার ইচ্ছে করতো, কিন্তু কি করব, উপায় ছিল না। হাজব্যান্ডকে বললে ও তো মানে বলতো না, আর একটু কদিন যাক তারপর খাবে, একটু কদিন যাক তারপর খাবে। তো এই করতে করতে আর খাওয়া হয়ে ওঠেনি। তবে যাই হোক, সেটা ভালোর জন্যই হয়তো। হ্যাঁ, যাই হোক, তারপরে তো এমনি নর্মালি বাড়িতেই সমস্ত কিছু বানাতাম। ও আমাকে মাঝে মধ্যে কিছু কিছু জিনিস বানিয়ে দিত, শাশুড়িও বানিয়ে দিত, মা যখন এখান থেকে যেত মাও নিয়ে যেত খাবার দাবার বানিয়ে। তো এইভাবেই দিনগুলো পেরোচ্ছিল। তারপরে যখন 7 মাসে আমার শান্তির অনুষ্ঠানটা হলো, তখন বেশ আনন্দ হইচইয়ের মধ্যে কাটালাম। সবাই বাড়িতে আসলো, বেশ অনেক দিন পরে লোকজনের, মানে এতদিন যাবৎ ধরো কয়েকটা মানুষের মুখ থেকে থাকা, কিন্তু যখন 7 মাসটা হলো তখন সবাই এলো, ধরো আমার শ্বশুরবাড়ির লোকজন, আরও বাপের বাড়ির লোকজন। বেশ ভালো রকম একটা আনন্দ হলো, যজ্ঞ হলো, মানে আমাদের যেটা নিয়ম আছে আর কি। সুন্দরভাবে 7 মাসটা পেরোলো, সবাই গিফট দিল, ভালো ভালো শাড়ি দিয়েছিল, আরও অন্যান্য গিফটও ছিল। তো এইভাবেই 7 মাসটা পেরোলো। তারপর যখন 8 মাসে পড়লাম, 8 মাসে যখন আমি গেলাম হচ্ছে গ্রোথ স্ক্যান যেটাকে বলে, আর ডপলার প্রেগনেন্সি, এটা যখন করাতে গেলাম ম্যাডামের কাছে 8 মাসে, তখন একটু সমস্যা হলো। আমার যে ফ্লুইড লেভেলটা ছিল সেটা একটুখানি বেড়ে গেছিলো 8 মাসে গিয়ে। তো সেটা একটুখানি ভয়ের কারণ ছিল, মানে নর্মালের থেকে বাড়েনি, নর্মালই ছিল, তবে লিমিট যেটাকে বলে, লিমিটটা একটুখানি ক্রস হয়েছিল। তো এটা একটুখানি আমার মানে একটুখানি ভয় লাগছিল যে ফ্লুইড লেভেলটা হঠাৎ করে বেড়ে গেল, সেই জন্য। প্লাস বেবির ওয়েটও অনেকটা গ্রো ছিল, মানে বেবির গ্রোথটা অনেকটাই বেশি ছিল। অনেকের কম থাকে, আমার বেশি ছিল, তো সে আর কি করা যাবে। তো এই জিনিসগুলোতে একটুখানি ভয় পেয়েছিলাম। তবে ম্যাডাম বলেছিল কি ভয়ের কারণ নেই, অনেকেরই এটা হয়, তবে তোমাকে পুরোপুরি ওয়ার্কের মধ্যে থাকতে হবে। মানে তুমি হয়তো বেশি ভালো করে ওয়ার্ক করছো না, কাজকর্ম করছো না, ঘরের মধ্যে মানে আরামে বসে আছো হয়তো, সেই জন্য তোমার এগুলো সমস্যা হচ্ছে। তো আমি বললাম রান্নাবান্না তো সেরকম কিছু করতে হয় না, ওই নিজের জন্য যেটুকু খাবার দাবার বানাতে হয় সেটুকু। তবে সেরকমভাবে, মানে সত্যি কথা, সেরকমভাবে আমার কোনো পরিশ্রম হতো না। তো উনি বললেন করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, 8 মাসে যখন দেখিয়ে আসলাম, তারপরে এই জিনিসগুলো নিয়ে বারবার রিসার্চ করতাম যে কেন বেড়ে গেল, এটা বাড়লে কি হয়, বাচ্চার কি হয়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমাকে উনি বারবার বলেছিলেন যে মুভমেন্ট মেন হচ্ছে, বাচ্চার মুভমেন্ট। বাচ্চা যতক্ষণ নড়াচড়া করবে, যতক্ষণ মুভমেন্ট করবে, ততক্ষণ কোনো কিছু তোমার ভয়ের কারণ নেই, কোনো কিছু তোমাকে ভয় পেতে দেবে না, বাচ্চা যতক্ষণ নড়বে। তো এটাই আমি মাথায় রাখতাম যে যাই বলছে বলুক, বা যাই হচ্ছে না, আমার বাচ্চা নড়াচড়া করছে কিনা আমি সবসময় সেটা লক্ষ্য করতাম। এবং ও সত্যি নড়াচড়া করতো। আমি শুয়ে থাকলে, বসে থাকলে বেশি আমি বুঝতে পারতাম, মানে শুয়ে থাকলে বেশি বোঝা যেত, ঘুমোলে বেশি বোঝা যেত। তাছাড়া যখন চুপ করে থাকতাম এক জায়গায়, বেশি কাজকর্ম মানে হাঁটাচলা করলে বা কোনো কাজকর্ম করলে অতটা বুঝতে পারতাম না, কিন্তু যখন চুপচাপ বসে থাকতাম এক জায়গায় শান্তভাবে, তখন বেশি বোঝা যেত জিনিসটা। মানে 8 মাসে তো বুঝতেই পারছো, বাচ্চা একবার লাফাবে তখন তো অনেকটাই মানে হয়ে যায় সময়। তো এইভাবেই আমার 8 মাসটা পেরলো। 8 মাসেও একবার আমার ঠান্ডা লেগেছিলো হালকা করে, তো যেহেতু ফ্লু ভ্যাকসিনটা নেওয়া ছিল সেই জন্য আর সেরকম কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ব্যায়াম, তারপরে হাঁটা চলা, তারপরে খাওয়ার দাবার, এগুলোতে খুবই মানে রাখতে হতো, ধ্যান রাখতে হতো। আর খাওয়া দাওয়া বলতে আমি পুরো মাসে, আমি গোটা প্রেগনেন্সিতে আমি ড্রাই ফ্রুটস আর ফল, আমার প্রোটিন পাউডার ম্যাডাম একটা দিয়েছিলেন প্রথম থেকেই, সেটা ওয়েটটা বাড়ানোর জন্য, কারণ প্রথমে আমার ওয়েট একটু কম ছিল, সেই জন্য ওয়েটটা বাড়ানোর জন্য একটা প্রোটিন পাউডার দিয়েছিলেন। তারপর যখন দেখলেন যে ওয়েটটা একটু বেশি বেড়ে গেছে, তখন উনি প্রোটিন পাউডারটা বন্ধ করে দিলেন। তখন নর্মালি আমি দুধই খেতাম, মানে কোনো প্রোটিন পাউডার মিশিয়ে দুধ খেতাম না, নর্মাল দুধ খেতাম। আর তার সাথে সাথে ওই নর্মাল যে খাবার দাবার যেগুলো মানে ঘরোয়াভাবে যেগুলো যতটা দরকার সবই খেয়েছি। তো 8 মাসটা এভাবেই বেরোলো। তারপরে তো আমার তো 9 মান্থেই বেবি হয়ে গেছে, একদম 9 মাস ঢুকতেই আমার বাচ্চা হয়ে গেছে। সেটার একটু কারণ ছিল, মানে একটু এমার্জেন্সি হয়েছিল, সেজন্যই হয়েছে। তো সেটা কেন কি আমি সেটা এখন বলছি না, সেটার জন্য আমি অন্য একটা ভিডিও বানাবো, তখন আমি বলবো।
তো এইটুকুই বলার যে 9 মান্থ আমাকে পুরোপুরি কমপ্লিট করতে হয়নি, মানে 3rd ট্রাইমেস্টার আমাকে পুরোপুরি কমপ্লিট করতে হয়নি, বাচ্চা আমার তার আগে চলে এসেছে আমার কাছে। তো যখন আস্তে আস্তে মানে 8 মাসের শেষের দিক, তখন থেকে আমরা ভাবতাম যে কবে হবে, এবার তো সময় হয়ে আসছে। একটুখানি টেনশনও হতো, কারণ ধর সি সেকশন একটা ব্যাপার ছিল মাথার মধ্যে। তারপরে মানে সবাই বলতো যে নর্মাল ডেলিভারি করাবি না সি সেকশন করাবি, তো আমরা বলতাম কি নর্মালে তো অনেকটা কষ্ট, অনেকটা প্রেশারাইজ করতে হয়, বাচ্চারও অনেক কষ্ট হয়, সি সেকশনই ভালো। তো এইভাবেও একটা ভেতরে মনের মধ্যে চাপা একটা টেনশন কাজ করতো। কারণ কি বলতো, এই সময় হয়তো সবাই বলে যে টেনশন করিস না, টেনশন করা ভালো না, কিন্তু একটা মায়ের মধ্যে না অনেক ধরনের টেনশন এই সময় চলে আসে, সেটা তুমি চাইলেও অ্যাভয়েড করতে পারবে না। মানে হয়তো কম বেশি সবার মধ্যে এটা হয়, আমার তো হয়েছিল। শেষের দিকগুলোতে আমার একটুখানি টেনশন হতো, তবে তাও ওই ভগবানের নাম নিয়ে থাকা, ডক্টরের পরামর্শ মতো থাকা, আর সব সময় বাচ্চাকে অনুভব করা। তুমি যখনই, মানে এটা আমার নতুন মায়েদের জন্য একটা অ্যাডভাইস, তোমার যখনই মন খারাপ হবে তুমি বাচ্চাকে চুপ করে চোখটা বন্ধ করে অনুভব করবে, দেখবে তোমার সব টেনশন কেটে যাবে। আমি এভাবেই আমার টেনশনগুলো আস্তে আস্তে কাটাতাম। যখনই আমার একটুখানি মুড অফ হতো, কারণ দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে থাকতে থাকতে সত্যি একটা মুড অফ হয়ে গেছিলো আমার দীর্ঘদিন ধরে, কারণ লাস্টের দিকটাতে খুব মুড সুইং হতো, খুবই মুড সুইং হতো। যখন তখন মানে খিচিয়ে যেতাম হাজব্যান্ডের সাথে, ওই ছিল সামনে, তো ওর সাথে খিচিয়ে যেতাম, মাকেও বলে দিতাম, যা হয় ঘরের মধ্যে থাকতে থাকতে। কিন্তু মানে বেরোনোর খুব একটা উপায় ছিল না, সেজন্য আর বেরোনো হয়নি। হ্যাঁ, বাড়ির মধ্যেই ছিলাম, তো সেজন্য কি হতো, ওই আর কি টেনশন হতো। তো যখনই এরকম হতো না, তখনই আমি আস্তে করে, আর আমার বাচ্চা যেহেতু ভালোই নড়াচড়া করতো, তো ও নড়াচড়া বুঝতে গেলে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হতো না। আমি একটুখানি কয়েক মিনিট একটু চুপ করে শান্তভাবে চোখ বন্ধ করে বসে থাকলেই আমি ওকে বুঝতে পারতাম। তো এইভাবে যখন ওকে অনুভব করতাম, পেটে হাত দিতাম, ওর সাথে গল্প করতাম, ওকে গান শোনাতাম ওকে। আর আমি তো গল্পের বই পড়তে খুব ভালোবাসি, সেজন্য আমি পুরো প্রেগনেন্সিতে গল্পের বই পড়েছি। তো গল্পের বই পড়েও ওকে শোনাতাম, এগুলো আমাকে ডক্টর বলেছিলেন। প্লাস আমি অনেক ভিডিও দেখতাম, ইনফ্লুয়েন্স ভিডিও দেখতাম, যাতে করে বলে যে যখন বাচ্চা আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করে পেটের মধ্যে, তখন তোমাকে তার সাথে ইন্টারাক্ট করতে হবে, তাকে গল্প শোনাতে হবে, তাকে গান শোনাতে হবে, তার সাথে কথা বলতে হবে, তবে সে আস্তে আস্তে তোমার আওয়াজটা বুঝতে পারবে, সে চিনতে পারবে যে তুমি ওর মা। হ্যাঁ, এগুলো বাচ্চার জন্য খুব ভালো, মানে বাচ্চার বিকাশের জন্য, বাচ্চার গ্রোথ হওয়ার জন্য এগুলো খুব ভালো, আর তোমারও একটা মানসিক শান্তি। তো এগুলোই আমি করতাম। তারপরে তো আস্তে আস্তে 9 মাসে ঢুকতে না ঢুকতে আমার বাচ্চা হয়ে গেছিলো, সেটারও কারণ ছিল, সেটা বলছি না। তো তারপরে যখন বাচ্চা হলো, তখন তো তারপর থেকে তো চলছে, এই সময় চলছে, দিনে ঘুম আছে, রাতে ঘুম নেই, এই চলছে। হ্যাঁ, তো এইভাবেই আমার 3rd ট্রাইমেস্টারও কেটেছে, ভালো মন্দ মিক্স করেই কেটেছে সব কিছুটা। কারণ শারীরিক প্রবলেম সেরকম ছিল না, মানসিকও ছিল না বলবো না, তবে ওই আর কি ঘরে থাকতে থাকতে যা হয়, একটা নিজের মধ্যে টেনশন চলে আসে, একটা বোরিং ভাব চলে আসে, এই। তো তারপরে যখন আস্তে আস্তে বাচ্চাকে যখন দেখতাম, প্রত্যেকটা স্ক্যানে গিয়ে যখন ওকে দেখতাম, তখন মনটা খুব ভালো লাগতো, এত ভালো লাগতো, মানে সবসময় ডক্টর বলতেন দেখো এইভাবে নড়ছে, ওভাবে নড়ছে, মানে একটা ভালো লাগতো আর কি জিনিসটা। তো এই হচ্ছে আমার 3rd ট্রাইমেস্টার 2nd ট্রাইমেস্টারের অভিজ্ঞতা। খুবই একটা সুন্দর অভিজ্ঞতা, একটা প্রেগনেন্সি জার্নি, দারুণ অভিজ্ঞতা আমার। ভয়ের সাথে সাথে, টেনশনের সাথে সাথে, আনন্দের সাথে সাথে সব কিছুই হয়েছে। হ্যাঁ, টুকটাক সব কিছুই হয়েছে, মানে যা হয় বাচ্চার নড়াচড়া থেকে শুরু করে বাচ্চাকে অনুভব করা, বাচ্চাকে নিয়ে নানা রকম স্বপ্ন দেখা। তবে হ্যাঁ, আমি এই জিনিসগুলো খুব একটা করতাম না, কারণ কি বলতো, বলে না যে আগে আসুক তারপরে সব কিছু হবে। আর আমাদের তো নতুন কিছু কেনাকাটা চলতো না সে সময়, নতুন কিছু পড়াও চলতো না, সেজন্য পুরো প্রেগনেন্সিতে আমি নতুন কিছু কেনাকাটা করতে পারিনি, পড়তেও পারিনি, কেউই পারিনি, আমার শ্বশুরবাড়িতে এটা নিয়ম নেই। যাই হোক, এইভাবেই আমার প্রেগনেন্সি জার্নিটা কেটেছে সুন্দরভাবে, ভালো মন্দের দিক দিয়ে কেটেছে, কোনো অসুবিধা আমার হয়নি। আশা করছি তোমাদেরও সবার ভালো লাগবে, ভালো কাটুক, আমি এটাই চাই। যারা আসছে আগামী কয়েক মাসের মধ্যে মা হচ্ছ, বা যারা হয়েছো তারা তো জানোই, আর কিছু বলার নেই। হ্যাঁ, তো এটাই আমার নতুন মায়েদের উদ্দেশ্যে একটা বার্তা আমি দিতে চাই, যে টেনশন করবে না, সবসময় ধৈর্য রাখবে, ভগবানের নাম নেবে। আর অবশ্যই যাদের 5 মাস হয়ে গেছে তারা বাচ্চার মুভমেন্টটাকে নজরে রাখবে, কারণ এই সময় বাচ্চার মুভমেন্ট সব থেকে বেশি নজরে রাখা দরকার, তাহলেই তোমার আর কোনো সমস্যা থাকবে না। তার সাথে সাথে খাওয়া দাওয়াটার উপর নজর রাখবে, এক্সারসাইজ করবে, ওয়াক করবে, ভালো করে পর্যাপ্ত ঘুম
দরকার, কারণ এই সময় ঘুমটা অনেক কমে যায়। কিন্তু যখনই ঘুম পাবে তখনই ঘুমিয়ে যাবে, মানে অপেক্ষা করবে না যে আমি দুপুরবেলা ঘুমোবো, আমি রাতের বেলা ঘুমোবো, এটার অপেক্ষা করবে না। যখনই ঘুম পাবে তখনই ঘুমিয়ে পড়বে, কারণ ঘুমটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন তোমার জন্য, তোমার বাচ্চার জন্য, তোমার ভালোর জন্য, তোমার মনের শান্তির জন্য। ঠিক আছে, তো এগুলোই মাথায় রাখবে। আশা করছি তোমাদেরও প্রেগনেন্সি জার্নি খুবই ভালো কাটুক, খুবই ভালোভাবে বাচ্চা আসুক। যারা আমার ভিডিও দেখছো, যারা অলরেডি মাদার হতে চলেছো, তাদের জন্য বলছি। আর আমার প্রেগনেন্সি জার্নি তোমাদের কেমন লাগলো, আমি যদি কিছু তোমাদের উদ্দেশ্যে ইনফ্লুয়েন্স দিতে পারি তাহলে আমারই খুব ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সঙ্গে থাকো, পাশে থাকো। আগামী দিনগুলো আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, আরও অনেক কিছু আমি আমার প্রেগনেন্সি জার্নি নিয়ে শেয়ার করব, কারণ একটা ভিডিওতে এত কিছু বলা যায় না, এত মানুষের দেখার সময় নেই, তাও অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও। সেজন্য আমি আসতে দিনগুলোতে আমি অল্প অল্প করে আমার কি হয়েছিল, কোন মাসে আমার কি স্ক্যান, এই জিনিসগুলো আমি সমস্ত কিছু তোমাদের সাথে আমার যে নিত্য নতুন ব্লগ আসবে সেগুলোতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।